তাহলে আজকে আমরা লেকচার 2 তে আমরা বাকি অংশ পড়বো, তাই না? বাকি অংশ বলতে এই যে আমরা যে প্রথম লেকচারে বেপন আর অবিশ্রবণ শিখছি, তাই না? এই বেপন আর অবিশ্রবণের প্রয়োগটা শিখবো, আসলে কোন জায়গায় বেপন আর অবিশ্রবণটা কি কাজে লাগে, তাই না? আর সেসব লষ্টফল কি প্রশোদনটা করবো, তাই না? তারপরে বেপন আর অবিশ্রবণের একটু ধারণাটা দিয়ে নি। বেপন কি? যে কোনো পদার্থে, তাই না, যে কোনো মাধ্যমে কোনো পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে কি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে, তাই না? নিম্ন ঘনত্বের স্থান বা দ্রবণের দিকে, তাই না? দ্রবণের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া, তাই না? ছড়িয়ে পড়া। আর অবিশ্রবণ কি? অবিশ্রবণ হলো, আমরা এর আগের ক্লাসে তো আমরা একবার ডিটেলস পড়ছি, তাই না? অবিশ্রবণ হলো কি? যে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের কি দ্রবণের দিকে দ্রাবকের কি তোমার কি যাওয়াকে কি বলে? অবিশ্রবণ। তার মানে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে যাবো, তাই না? দ্রবণে দ্রাবক মোট, তাই না? দ্রাবকের তোমার কি প্রবাহকে বা প্রবাহকে কি বলে? বেপন বলে, তাই না? সরি, অবিশ্রবণ বলে। তাহলে এই দুটো তো বুঝছো, তাই না? উচ্চ ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের দ্রবণ থেকে নিম্ন ঘনত্বের দ্রবণের স্বতঃস্ফূর্তভাবে, মানে একদম সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বেপন বলে। যেমন আমরা যদি কোনো ঘরের ভিতরে কোনো পারফিউম ইউজ করি, পুরো ঘরটা বাতাসের মধ্যে কি হয়, মানে দুইটাই তো গ্যাস, ইয়াও গ্যাস, কি জানি করে কয় না, পারফিউমও গ্যাস, আর বাতাসটাও তো বায়ু তো ভিতরে অসংখ্য গ্যাস থাকে। তো এই গ্যাসটা প্রথমে যখন পারফিউমের ভিতর থাকে তখন উচ্চ ঘনত্ব থাকে, আর বাইরের যে ঘনত্বটা এটা কম না, মানে বাইরে তো জায়গা বেশি, তার মানে ঘনত্ব কম, বুঝো না? ঘনত্বর সঙ্গে এটা পড়বা যে যেরকম একটা ইয়েতে শুনবা m/v, বুঝছো কথা? এটা হলো ঘনত্ব ইকুয়াল টু m/v। এটা ক্লাস ইয়েতে ফিজিক্সে পড়বা, মানে নবম দশম শ্রেণীতে। তাহলে এটা হলো ঘনত্ব, এই রো দ্বারা বোঝায় ঘনত্ব, আর এই ভি দ্বারা বোঝায় আয়তন, বুঝছো কথা? আর এই ঘনত্ব আর আয়তনটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? এই যে ব্যস্তানুপাতিক 1/m বাদ দিই, 1 কি আয়তন, তাই না? তার মানে এই ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি জানো? এই ঘনত্ব বাড়লে এই আয়তন কি কমবো, তাই না? আর আয়তন বাড়লে এই ঘনত্ব কমবো। তার মানে আয়তন বাড়ছে, এই ঘরের আয়তন অনেক বেশি না? আয়তন বাড়লে কি ঘনত্ব কম। তাহলে এই বায়ুর ঘনত্ব কম, আর ওই যে পারফিউমের তো ছোট জায়গা, তাহলে জায়গা যদি কম হয় তাহলে ঘনত্ব কি বেশি, তাহলে ভিতরে ঘনত্ব বেশি। যখন আমি স্প্রে করলাম তখন কি হলো? পুরো ঘরটা আস্তে আস্তে ছড়াই পড়লো। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? বেপন বলে, তাই না? তারপর অবিশ্রবণ কোনটা? তোমার ওই সেটা কি দুইটা বলছিলাম যে দুইটা কি থাকলে ভিতরে যদি অর্ধবৃত্ত পর্দা থাকে, অবশ্যই কি লাগবে? অর্ধবৃত্ত পর্দা থাকবে, তাই না? এটা যদি ঘনত্ব নিম্ন ঘনত্ব হয়, আর এটা যদি কি উচ্চ ঘনত্ব হয়, তাই না? তাহলে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে কি যাব? শুধুমাত্র দ্রাবক যাব। কি যাব? দ্রাবক। শুধু দ্রাবক যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? অবিশ্রবণ বলে। আচ্ছা, এর আগে ওয়ান কাইন্ড অফ বেপন কিরকম? যেমন তোমার উচ্চ ঘনত্বে তোমার কি লাগে?
আচ্ছা, নিম্ন ঘনত্ব মানে কি? এই দ্রাবক বেশি, দ্রব কম, তাই না? আর উচ্চ ঘনত্ব মানে কি? দ্রব বেশি, দ্রাবক কম। কেন? কারণ উচ্চ ঘনত্ব দ্রব বেশি থাকতে হবে। যদি চিনির মিষ্টি শিরাটা অনেক মিষ্টি করে, ওই যে দেখবা যে চিনির শিরা বানায় না, জিলেবি খাও নাই, মিষ্টি খাও নাই, মিষ্টির মধ্যে যে রসটা থাকে ওটাই তো চিনির শিরা। ওটা কি করে? চিনি জাল করে, মানে পানি একটু পানি দেয় আর চিনি দিয়ে জাল করে অনেক ঘন করে হলাই না, ওই ঘন হলে উচ্চ ঘনত্ব। আর তুমি যদি এমনি সাধারণ শরবত বানাও, মানে চিনির শরবত, তাহলে তুমি কি করো? পানির মধ্যে চিনি দিবা, তাহলে ওই চিনিটা তুলনামূলক কম না, তাহলে কি দ্রব কম, দ্রাবক কি পানি বেশি থাকে না, এটা হলো কি তোমার নিম্ন ঘনত্ব। আর উচ্চ ঘনত্ব, উচ্চ মানে ঘনত্ব মানে বুঝতেই তো আছে, দ্রবটা বেশি থাকবে, মানে চিনির পরিমাণটা বেশি থাকবে আর পানির পরিমাণ কম থাকবে। কথা বলছো, ওই দিন তো বোঝাইছিলাম। তাহলে এই দেখো, আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করো, এই নিম্ন ঘনত্ব কিন্তু দ্রাবক বেশি না, এটা উচ্চ ঘনত্ব কিন্তু কি দ্রাবক কম। আর এই যে মাঝখানে পর্দাটা কি? এটা অর্ধবেদ্য পর্দা না? অর্ধবেদ্য পর্দা। তাহলে অর্ধবেদ্য পর্দা কি করে? শুধুমাত্র দ্রাবকের, মানে ধরো মনে করো আমি ইন্তনে যাম, কি জানি করে কয়, ভারতে যাম। ভারতে গেলে আমারে মনে করো যে কি বলবো আর কি, মানে ধরো মনে করো যে কিছু লিমিটেশন আছে, সবাই যাইতে দেবো না। তুমি আমার সাথে গেলে তোমার যাইতে দিব না, কিন্তু আমার যাইতে দিব। মানে আমার কাছে পাসপোর্ট আছে, বুঝছো কথা? তোমার কাছে নাই, তোমার তো চাইলে যাবার দিব না। তাহলে বিষয় হলো, এটা অর্ধবেদ্য পর্দা, এটা সবাই যাবার দেয় না, শুধুমাত্র কারে যাবার দেয়? দ্রাবকের। কিন্তু দ্রবরে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে দেয় না, বুঝছো কথা? শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারে এদের দিকে ভিতরে। তাহলে যেহেতু ইনুকে দ্রাবক বেশি, ইনু দ্রাবক কম, তাহলে পৃথিবীর সকল কিছুর নিয়ম কি? উচ্চ থেকে নিচে যাওয়া। আর নিচে থেকে উপরে যদি আমরা নিতে যাই, তাহলে কি হয়? মানে আমাদের শক্তি দিতে হয়। যেমন এই যে আমরা যখন উপরে থেকে, পাহাড় থেকে যখন পানি পড়ে, তখন কি নিচে নামে না? নিচে নামে ভূগর্ভস্থর ভিতরে যে পানি আছে, এটা তো উপরে থেকে নিচে নামে, এটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। কিন্তু আমরা যদি কি করি, নিচ থেকে যখন মোটরের পানি যখন উপরে তুলি, তখন কি শক্তি দিতে হয় না? তাহলে এটা কি নিচ থেকে উপরে থেকে নিচে গেছে, তার মানে প্রাকৃতিক নিয়মে গেছে। কথা বলছো? তাহলে উচ্চ থেকে নিচে নিম্নে গেছে। তার মানে আলটিমেটলি এটা কি ওয়ান কাইন্ড অফ ব্যাপনও না। কারণ বলছিলাম কি, উচ্চ ঘনত্বের দ্রবণ থেকে নিম্ন ঘনত্বের দ্রবণের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, এটা স্বতঃস্ফূর্তভাবে তো গেছে, মানে এটা থেকে ওই দিকে গেছে না। তাহলে এটা কি ওয়ান কাইন্ড অফ ব্যাপনও বলা চলে, কিন্তু এটার ব্যাপন বলা যাবে না। কারণ কি? কারণ সংখ্যার মধ্যে আছে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দ্রাবকের চলাকেই বলে কি অবিশ্রবণ, বুঝছো কথা? তাহলে অবিশ্রবণ মানে ওয়ান কাইন্ড অফ ব্যাপন বলা যায়, কিন্তু এটা কিন্তু বলা যাবে না, মানে ফর্মালি ভাবে বলা যাবে না, ইনফর্মালি ভাবে বলা গেছে আর কি, মানে বোঝার জন্য আর কি। তাহলে এটুকু আমরা বুঝলাম। তাহলে এই ব্যাপন আর অবিশ্রবণের কাজটা কি? আমরা যে ব্যাপন আর অবিশ্রবণ শিখলাম, এটা তো নিশ্চয়ই কোনো না কোনো ব্যবহার আছে কোনো জায়গায়, যেহেতু বায়োলজির পড়া, তাহলে এটা তো কোনো না কোনো জায়গায় তো ব্যবহার করা লাগবে, তাই না? কোন জায়গায় ব্যবহার করা লাগবে? তোমার এই যে আমরা যে গাছ যে আছে, তো এই জায়গায় তোমাদের ব্যবহারের জন্য এই জায়গায় দেওয়া আছে কি, উদ্ভিদের কি পানি ও খনিজ লবণ। ভিডিও কি চলতেছে? পানি আর কি খনিজ লবণ শোষণ, তাই না? উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি, মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে বলে সাধারণভাবে কি বলে? শোষণ বলে। তার মানে যে মাটি যে থাকে, ধরো এটা একটা মূল, এটা একটা গাছ, তাই না? একটা গাছ থাকলে গাছের তো কি থাকে? নিচের দিকে মূল থাকে, মূল থাকে। এই মূলের সাথে কি থাকে? মূলরুম থাকে, এগুলা, তাই না? আর ইনুকে ধরো এটা গাছ, তাই না? এটা তো গাছ। এখন এই গাছের তো মূল রুমের মাধ্যমে এদিক তো মাটি থাকে, তাই না? তাহলে এই মূল রুমে কি প্রত্যেকটা কোষ আছে না এদিকে মূল রুমে? তাহলে এই দিকটা তো কি থাকে? পানি থাকে না? কথা বলছে, এদিক দিয়ে পানি থাকে, তাই না? এই পানি ধরো আমি নীল কালার দিয়ে দেখাই পানিগুলা। এই যে এই পানিগুলা কি করে? এই পানির সাথে কি মিশানো থাকে? পানিও থাকে, পানির সঙ্গে কি H2O প্লাস কি থাকে? খনিজ লবণও থাকে না? খনিজ লবণ কোনগুলা? পটাশিয়াম আয়ন, তাই না? ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো কি খনিজ লবণ না? লবণ না, এটা ক্যালসিয়াম আয়ন। এগুলা কি? ক্যালসিয়াম 2+, সরি। ওই যে কেমিস্ট্রিতে করছো না, আয়ন, ক্যাটায়ন, আয়ন। তাহলে এগুলা কি? এই যেগুলো ওয়ান কাইন্ড অফ আয়ন, কথা বুঝছো? ক্যালসিয়াম আয়ন। আমাদের শরীরও কি তোমার ক্যালসিয়াম আয়ন প্রয়োজন না? ক্যালসিয়াম না থাকলে তোমার শরীরের হাড় কি দুর্বল হয়ে যাবো কেন? তো
তাহলে বিষয় হলো ওরকম কি গাছেরও কি কি প্রয়োজন, ক্যালসিয়াম, তারপরে আয়ন গুলা কি প্রয়োজন ওর কি মানে বৃদ্ধি এবং অন্যান্য বিভিন্ন গাঠনিক কাজ আছে না, এর জন্য ওর কি প্রয়োজন। তাহলে কথা কি বুঝছো? তাহলে এখন ওর কি লাগবো, আমরা যেমন ধরো পুষ্টি উপাদান লাগে না, ওর পুষ্টি উপাদান হলে যেগুলো আয়ন গুলা, খনিজ লবণ গুলা, কথা বুঝছো? তাহলে ওর কি করে এই পানি শোষণ করে, এই যে পানি তোমার মূল রুমে যে পানি শোষণ করতেছে মানে সজীব কোষ, এই সজীব কোষটা কি করে পানি শোষণ করে। তাহলে এই শোষণ করা পানি এবং খনিজ লবণ শোষণ করাকে কি বলে? শোষণ বলে। কি বলে? শোষণ। কথা বুঝছো? তো এই মানে শোষণ করার পদ্ধতিকে কি বলে? তোমার শোষণ বলে, তাই না? এখন স্থলে বসবাস করে উদ্ভিদ গুলো মূল রুমের মাধ্যমে ই করে, এটা দাগ দেবো এমসিকিউ। তার মানে স্থলে যারা বসবাস করে, যারা স্থলে বসবাসকারী উদ্ভিদ গুলা কি করে? মূল রুমের মাধ্যমে, উদ্ভিদ কার মাধ্যমে ই গঠন করে, এটা এমসিকিউ আসবো। স্থলে বসবাসকারী উদ্ভিদ কার মাধ্যমে পানি শোষণ করে, কার মাধ্যমে শোষণ করে? উত্তর হলো মূল রুম। কি রুম? মূল রুম। আর জলে 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 বসবাসকারী উদ্ভিদেরা পুরা সম্পূর্ণ দেহ দিয়ে কি করতে পারে? পানি সারা দেহ দিয়ে পানি শোষণ করে। তাহলে জলজ উদ্ভিদ গুলা কি করে? জলজ উদ্ভিদ কার মাধ্যমে শোষণ করে? সারা দেহ। দুটো এমসিকিউ সাইডে তার মানে লিখে রাখো বা দাগে রাখো, কারণ এই দুটো এমসিকিউ আসবো আর কি। বলবো জলজ উদ্ভিদেরা কিভাবে পানি শোষণ করে। কথা কি বুঝছো? আচ্ছা, তারপরে স্থলজ উদ্ভিদগুলো মূল রুমের মাটির সূক্ষ্ম কণার ফাঁকে ফাঁকে লেগে থাকা কৌশিক পানি, এই যে জায়গায় পানি যে আছে যেগুলো, এগুলা কি পানি? কৌশিক পানি। কথা বুঝছো? কৌশিক মানে ক্ষুদ্র আর কি, এরকম ক্ষুদ্র পানি কণা আর কি। পানি কি অবিশ্রবণ প্রক্রিয়ায় নিজ দেহ টানে। তার মানে দেহ এই যে ইটা আছে, যে গাছের যে মূল রুমটা আছে, মূল রুমের ভিতরে তো কিছু না কিছু রস বা ই তো আছে, তাই না? তাহলে এই মূল রুমের ভিতরে, ধরো এটা আমি এইভাবে দেখাই, ধরো এটা মূল রুম আর কি। এই মূল রুমের বাইরে কি পানি থাকে, তাই না? এটা ধরো আমি এটা জুম ইন করছি, বুঝছো? জুম ইন করছি, মানে জুম ইন তো মানে বোঝো, মানে ভিতরে আর একটু বেশি মানে বড় করে দেখা। জুম ইন করে দেখলাম যে আমার ইনোকে থাকে কি পানি, তাই না? এগুলা ধরো পানি আছে, আর এটা কি মূল রুম, তাই না? এখন কথা হলো যে এই মূল রুমের ভিতরে পানির কি আধিক্য বেশি না কম? মূল রুমের ভিতরে পানি বেশি। তো মূল রুমের ভিতরে তো পানি বেশি না, পানি বেশি থাকে কোনটা? এই যে এদিকে তো অনেক পানি থাকে, তাই না? ভূগর্ভস্থ মাটির মূল রুমের তো অনেক পানি থাকে, এদিক দিয়ে তো অনেক পানি আছে, তাই না? তো অনেক পানির কণা, ধরো এগুলা পানির কণা, বুঝছো? এই মূল রুম, এটা হলো মূল রুমের ভিতরে, আর এটা হলো মূল রুমের বাইরে, মাটির আশেপাশে আর কি। তাহলে এই মূল রুমের ভিতরে ইনুকে কি পানির ঘনত্ব কম, কারণ মানে এই মূল রুমের ভিতরে ঘনত্ব কম। কথা বুঝছো? তাহলে এই জায়গায় উচ্চ ঘনত্ব না, সরি এটা হলো নিম্ন ঘনত্ব, কারণ কি পানি বেশি। কথা বুঝছো? নিম্ন ঘনত্ব না, কারণ পানি বেশি মানে দ্রাবক বেশি। আমি বলছিলাম না, দ্রাবক বেশি হইলে আর দ্রব কম থাকলে তাহলে কি এটা নিম্ন ঘনত্ব। আর এদের ভিতরে কি উচ্চ ঘনত্ব না, কারণ কি এদের মধ্যে কি পানি কম, কি বেশি, কি বেশি, অন্যান্য দ্রব বেশি। তাহলে নিম্ন ঘনত্ব থেকে এই যে পানিটা কি পানির পরিমাণ বেশি না, তাহলে পানিটা কি হবে? এদিকে ডুববো না। আর যেহেতু এই যে পর্দাটা, এই পর্দাটা তাহলে কি পর্দা? অর্ধবেদ্য পর্দা। কথা বুঝছো? তাহলে এইভাবে পানি কি করবো? শোষণ করবো, তাই না? ঢুকলে পরে আস্তে আস্তে এই মূল রুমে শোষণ করার পরে আস্তে আস্তে এদিক দিয়ে তোমার এই যে শোষণ করার পরে এদিক দিয়ে কোন দিকে তুলবো? একবারে কাছে পাতাতে তুলবো। আর পাতাতে কি করবো? তোমার কি সালোক সংশ্লেষণ ঘটে বা অতিরিক্ত পানি যা আছে সেটা কি করবো? প্রশোধনের মাধ্যমে পাতা যে আছে, পাতার কি থাকে পত্র রন্ধ্রের মাধ্যমে কি করবো? বের করে দেবো অতিরিক্ত পানি। এটাই অতিরিক্ত পানি বের করার প্রক্রিয়াকে কি বলে? প্রশোধন বলে। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? বুঝছি। মানে এটা যে উপরে যাবো পাতার সাথে, এই যে ঢুকে এটা দিয়ে পাতার ভিতরে কি সালোক সংশ্লেষণ কোন জায়গায় ঘটে? কোষের মানে পাতায় ঘটে, পাতায় সালোক সংশ্লেষণ ঘটে। কেন পাতায় ঘটে? কারণ পাতায় কি ক্লোরোফিল থাকে, সবুজ অংশ।
পাতার ভিতরে কি থাকে? পাতার ভিতরে যে কোষ আছে, এই কোষগুলাতে কি থাকে? ক্লোরোফিল থাকে, যার জন্য ক্লোরোফিল থাকার কারণে ওটার মধ্যে কি সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে পানি এবং কি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি করে? তোমার গ্লুকোজ তৈরি করে, প্লাস কি অক্সিজেন তৈরি করে, তাই না? কথা বোঝো নাই? তাহলে আবার ওই অক্সিজেন কি বের করে দেয় না? আবার অতিরিক্ত পানি যে তৈরি হয়, পানি মানে বেশি পানিগুলা কি মানে যে পানিগুলা অনেক পরিমাণ পানি টানে, বুঝছো কথা? অনেক পরিমাণ, প্রায় তোমার 1% কাজে লাগায় আর 99% পানি ফেলাই দেয়, মানে বের করে দেয়, বুঝছো কথা? কিন্তু তারপর রাগে, কি জন্য রাগে? এজন্য তোমার এই প্রশোধন পরম আমি প্রশোধনকে কি বলে? প্রয়োজনীয় অমঙ্গল বলে, বুঝছো কথা? বেশিরভাগই পানি তোমার টেনে বের করে দেয়। আচ্ছা, এরপরে মূলরুমের যে প্রাচীরটা সেটা ভেদ্য। মূলরুমের প্রাচীরটা কি? ভেদ্য। আচ্ছা, তাই প্রথমে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। আচ্ছা শোনো, প্রথমে তোমার এই যে পানিটা আছে আমাদের অবিশ্রবণ প্রক্রিয়ায় ঢুকে, মানে পানি গুটি, এটা অর্ধবেদ্য পর্দা না, এই প্রাচীরটা হলো কি বেদ্য পর্দা, কথা বুঝো? এই পানিটা সরাসরি ঢুকে, কারণ বেদ্য পর্দার ভিতরে সবকিছু চলাচল করতে পারে, দ্রবকও চলাচল করতে পারে, দ্রাবকও চলাচল করতে পারে। তাহলে প্রথমে ইমবাইবেশন হলো পানি তোমার কি, যে সকল পদার্থ পানিগ্রাহী, মানে পানির প্রতি যাদের আকর্ষণ আছে, যেমন ফোন, এই যে ফোমটার ভিতরে পানি, মানে পানির ভিতরে চালে দেখবা পানি শোষণ করে, ফোমটা শোষণ করে না? আবার যখন এরকম করে এই ফোমের ভিতরে যখন চাপ দিবা, দেখবা যে পানি আমার পড়তেছে। আবার যদি তুমি এমনি পানি ভিজাই থেকে এরকম ধরে রাখছো, দেখবা যে ফুটায় পড়তেছে, কিন্তু আমার একবারে পড়ে না, কিন্তু যখন এইভাবে মোচড় দিবা, দেখবা যে অনেক পানি পড়তেছে। তাহলে এটা কি পানি তোমার কি পানি শোষণকারী, বুঝছো কথা? বা পানিগ্রাহী, বুঝছো কথা? তাহলে তোমার এগুলা যারা আছে, যেমন তোমার কি কি আছে? ইমবাইবেশন, মানে যারা ইমবাইবেশন ঘটায় আর কি, উদ্ভিদে বিভিন্ন ধরনের কোলেট ধর্মী পদার্থ, যারা পানিগ্রাহী তারা কি কোলেট ধর্মী পদার্থ, কথা বুঝছো? এটা দাগ দাও। ইমবাইবেশনের উদ্ভিদে বিভিন্ন ধরনের কোলেট ধর্মী পদার্থ কি, তারা কি কোলেট ধর্মী পদার্থগুলা কি ঘটায়? ইমবাইবেশন ঘটায়। ইমবাইবেশন কিন্তু একটা প্রক্রিয়া, কথা বুঝছো? পানিগ্রাহী, মানে যারা পানিগ্রাহী পদার্থ এবং মানে পানি শোষণ করে, আর হলো মানে এই শোষণ করার পদ্ধতি হলো কি ইমবাইবেশন প্রক্রিয়া। আর যারা কোলেট ধর্মী তারাই কি ইমবাইবেশন ঘটায়, বুঝছো কথা? তাহলে স্টার্চ, সেলুলোজ, জিলেটিন, এগুলা কি? এগুলা হলো কি কোলেট ধর্মী পদার্থ, মানে পানিগ্রাহী পদার্থ। এসব পদার্থ কি কোলেট ধর্মী গুণের জন্যই কি করে পানি শোষণ করতে মানে সক্ষম, কথা বুঝছো? তাহলে কোলেট ধর্মী পদার্থের মানে কোলেট ধর্মের জন্য কি করে পানি শোষণ করে, কিন্তু ওই যে শোষণ করার পদ্ধতি, সেই পদ্ধতির নাম কি? ইমবাইবেশন। তো ভিডিও চলতেছে কিনা? জি চলতেছে। আচ্ছা, তো কোলেট ধর্মী বিভিন্ন পদার্থ কি যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ কি করে শোষণ করে, তাকে ইমবাইবেশন বলে। যে প্রক্রিয়ার মধ্যে এটা বলছি না তো। তাহলে ইমবাইবেশন কি ওয়ান কাইন্ড অফ একটা প্রক্রিয়া, বুঝছো কথা? ইমবাইবেশন একটা প্রক্রিয়া। এখন আসো, তোমার এই উপরের অংশে কিছুটা বাদ আছে, যেমন তোমার কি যে মূলরুমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের ঘনত্বের কি দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি দ্রাবক কোষের মধ্যে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। তাহলে তোমার কোষের ভিতরে প্রবেশ করে কি অন্তঃবিস্রবণ প্রক্রিয়া। একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে পর্দা, এই যে তোমার কি কোষ প্রাচীর, এটা কি বেদ্য পর্দা, কিছুক্ষণ আমরা বইয়ের মধ্যে পড়লাম, বই অনুসারে। ভিতরে ঢোকার পরে অসংখ্য কোষ থাকে না এটার ভিতরে, এরকম পানি ধরো এই পর্যন্ত আইছে, এই পর্যন্ত পানিটা আইছে, বুঝছো কথা? কিন্তু ইনকের যে কোষগুলা, এই কোষের ভিতরে আমার ঢুকতে হবো না? এই কোষের ভিতরে ঢুকলে পরে তো তোমার কি আস্তে আস্তে ওই জায়গা থেকে তোমার কি হবো, একটা মানে জাইলেম বাহিকার মাধ্যমে তোমার কি আস্তে আস্তে যাবো। আগে তাহলে কোষের ভিতরে তো ঢুকা লাগবো, আমার কথা বুঝছো? তাহলে এই যে পানিটা, এই পানিটা কোষের ভিতরে ঢুকে কি প্রক্রিয়ায়? কোষের ভিতরে ঢুকে তোমার এই প্রক্রিয়ায় অবিশ্রবণ। কি অবিশ্রবণ? অবিশ্রবণ। কেন অবিশ্রবণ? কারণ অন্ত মানে ভিতরে, মানে ভিতরে, আর আন্ত মানে হলো দুইটার মাঝখানে, কথা বুঝছো? এই যে ধর না, এটা ধরো দুইটা কোষ, কথা বুঝছো? এটা একটা সেল, এটা একটা সেল। তাহলে এটা বলে ইন্টারসেলুলার ফ্লুইড। ধর এর মাঝখানে যদি কোনো থাকে, ফ্লুইড মানে কি তোমার তরল যদি থাকে কোনো, এটার মাঝখানে যদি কোনো তরল থাকে, কথা বুঝছো? দুইটা কোষের মাঝখানে, মানে এই যে ফাঁকা অংশ, এই যে দুইটা কোষের মানে এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশে তোমার কি ধরো কোনো তরল আছে, এটাকে বলে কি ইন্টারসেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার কি ফ্লুইড, কথা বুঝছো? তার মানে কি তোমার কি আন্তঃকোষীয়
তরল পদার্থ, কথা বুঝছো? আর এটা আসলে ইন্ট্রা মানে হলো কি কোষের, একটা কোষের কি ভিতরের অংশ, মানে ধরো একটা কোষ, এই কোষের ভিতরে যে যদি কোনো তরল থাকে না, এই যে ভিতরে, এটার ভিতরে যদি তরল থাকে, এটার ভিতরে, তাহলে এটার মানে কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। কি ইন্ট্রা মানে হলো অন্ত, আর ইন্টার মানে হলো আন্ত, কথা বুঝছো? তাহলে ইন্ট্রা, ওই যে ইয়েতে বুঝো না, ওই যে আন্তনগর, ইন্টারসিটি, এটা মানে ইন্টার মানে কি আন্ত না, আর অন্ত মানে হলো ইন্ট্রাসেলুলার। তাহলে এই ফ্লুইডটা কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, কথা বুঝছো? তার মানে অন্ত কোষীয় তরল পদার্থ, কথা বুঝছো? তাহলে ইন্ট্রার মধ্যে পার্থক্য বুঝছো, অন্ত এবং আন্ত। তাহলে এই যে আমি বললাম কি অন্ত অবিশ্রবণ, তার মানে কি এই ভিতরে যায়, তারপরে কি ঢুকতেছে, প্রথমে পানিটা এই ভেদ্য পর্দাটা পার হয়েছে, পার হওয়ার পরে তারপরে কি কোষের ভিতরে কি প্রক্রিয়া ঢুকতেছে, অবিশ্রবণ প্রক্রিয়া ঢুকতেছে। যেহেতু এটা কি একটা এর ভিতরে, একটা কি মূল রুমের ভিতরে না, এই জন্য কি এটা অন্ত অবিশ্রবণ। কি অন্ত অবিশ্রবণ, তাহলে এই অন্ত অবিশ্রবণ প্রক্রিয়ায় ঢুকে। তাহলে এই জায়গায় যে কোষটা আছে, এই কোষটার যে প্রাচীর আছে, মানে কোষ ঝিল্লি আর কি, সেটা কি একটা তোমার কি পদার্থ, একটা অর্ধবদ্ধ পর্দা। সেই জায়গায় যে পর্দাটা, সেটা কি পর্দা, অর্ধবদ্ধ পর্দা। ফলে কি কোষাভ্যন্তরের অবিশ্রবণের কারণে তোমার কি মূলের এক কোষ থেকে অন্য কোষে পানি কি করে গতি অব্যাহত থাকে, এবং কি করে পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকায় পৌঁছায়। তার মানে দেখো, এই যে কোষটা আছে, তাহলে এই কোষের ভিতরে ধরো এই পানিটা এই কোষের ভিতরে ঢুকছে না, তাহলে এই পাশের বাড়ির কি ধরো, মনে করো যে এই বাড়ির তুমি খাবার অনেক, আর এই বাড়ির খাবার নাই, তখন কি করবো, ইন্টারনেট ওই জায়গায় খাবার দিব না, দিব না। তাহলে এরকম করে কি করবো, আলটিমেটলি একটা তোমার কি কিসে ঢুকবো, এটার মাঝখানে একটা কি জাইলেম বাহিকা আছে, কি আছে, জাইলেম এরকম একটা বাহিকা আছে। তাহলে একটা কোষ ধরে অসংখ্য কোষ আছে না, এর আগেও তো অনেকগুলা কোষ আছে, ইনুকে কোষ আছে না, ইনুকে আছে, এরকম আস্তে আস্তে কি করবো, পানি ঢুকবো, ঢুকে কি করবো, জাইলেম বাহিকায় ঢুকবো। এই জাইলেম বাহিকা ঢুকার পরে ধরো এই যে ডাক্তার দিচ্ছে, এটা হলো একটা জাইলেম বাহিকা, এইভাবে ঢুকে তোমার কি হবো, এটার ভিতরে জুমিং করছি না আমরা, এটার ভিতরে যায়, এই মাঝখানে একটা জাইলেম বাহিকা কি করবো, ডাইরেক্ট তোমার কি এইটা পানিটা তোমার শোষণ করে নিয়ে যাবো, উপরের দিকে নিয়ে যাবো। এখন কথা লিখি জানো, তুমি আমার কোশ্চেন করতেছে ভাই, বিষয় হলো যে আপনি তো আমরা তো জানি যে পৃথিবীর সবকিছু উপরে থেকে নিচে নামে, তাই না? তাহলে ভাই এই যে রক্তটা আছে, রক্তটা আমাদের সবকিছুর উপরে তো কি টানে, নিচের দিকে তোমার কি অভিকর্ষ বল দ্বারা টানে। তাহলে আমার কথা হলো যে পানিটা তাহলে নিচ থেকে উপরে উঠলো কেন? তাহলে নিচ থেকে উপরে উঠলো, তাহলে কি পানির শক্তি দিতে হবে না? আমি বলছিলাম না, নিচ থেকে উপরে উঠলে কি পানির শক্তি দিতে হয়, কিন্তু এই জায়গায় তো শক্তি দিলাম না। বিষয় আছে না, কোশ্চেন আছে না? কথা হলো যে তোমার এটা যায় কেমনে, কারণ হলো তুমি ইন্ধনের সাপ্লাই, সাপ্লাই বেশি, পানির সাপ্লাই বেশি, আর এদের ভিতরে কি পানির সাপ্লাই কম। তাহলে তোমার কি যে ওই তো আসলে আলটিমেটলি সেম রুলসই ফলো করতেছে, উচ্চ থেকে তো নিম্নে গেছে। আমার কথা বোঝা নাই? কারণ এদিকে তো তোমার কি এই মাটির নিচে তো পানি বেশি, আর এই গাছের ভিতরে তো পানি কম, মানে তো পানি দরকার। তাহলে এই তো সবকিছু তো নিচ উপরে, এটা তো আলটিমেটলি এটা কি উচ্চ থেকে তো নিম্নের দিকে গেছে, কথা বলছো? তাহলে এনুকে শক্তির কোনো প্রয়োজন আছে না? এমনকি শক্তি লাগে, কিছু শক্তি লাগে, এটা কি উদ্ভিদেই তোমার কি করে, মানে ওটা লাগে। যেমন আমরা যদি খাবার কোনো জায়গা থেকে কালেক্ট করি, তাহলে বিষয়টা আমরা তো পরিশ্রম করে খাবারটা জোগাড় করে রাখি, রিজিকটা কি করে লাগে, আল্লাহ তাআলা দেয়, ঠিক আছে, কিন্তু আমাদের কালেক্ট করে লাগে কিভাবে, পরিশ্রম করে না? আল্লাহ বলছে না যে তুমি নামাজের পরে, ফজর নামাজের পরে তুমি বের হয়ে যাও, তারপরে কি রিজিক অন্বেষণ করো। তাহলে মানে বিষয় হলো রিজিকটা অন্বেষণ করতে আমার পরিশ্রম করা লাগবে, তাই না? তো বিষয় হলো এই যে তোমার কি পানি শোষণ করে, এটা তো উদ্ভিদের কিছু পরিমাণ মানে উদ্ভিদের শক্তি খরচ হয়, শক্তি খরচ হয়, ঠিক আছে, কিন্তু ওই শক্তিটা তো মানে দরকারের জন্য খরচ করতেছে, অল্প কিছু পরিমাণ শক্তি তো লাগবেই। মানে ইন্তকে তো আপাতত পানিটা ঢুকবো, ঠিক আছে, কিন্তু তার তো রিসিভ করে তো এক কোষ থেকে আরেক কোষে নিয়ে যাওয়া লাগবে, ওই ঢুকের জন্য তো শক্তি লাগবে। এইভাবে তোমার কি হয়, পানি শোষিত হয়, কথা বুঝছো? এখন আসো কি খনিজ লবণ শোষণ, কি শোষণ? খনিজ লবণ শোষণ। তাহলে উদ্ভিদ কি করে, স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন, যেমন আমাদের কি পুষ্টির জন্য কি প্রয়োজন, খনিজ লবণ, আমাদেরও কিন্তু প্রয়োজন আছে খনিজ লবণ, তাই না? যেমন তোমার কি ক্যালসিয়াম, আয়ন, এগুলা কি আমাদের প্রয়োজন না? ক্যালসিয়াম না থাকলে, আয়ন না থাকলে আমরা কি করতাম, শরীরের হাড্ডি মাড্ডি ঠিক থাকতো, হাড়ের মানে হাড্ডি মাড্ডি বলতে হাড় আর কি,
বা এই স্কেলেটন যে আছে এটা তোমার ঠিক থাকতো না, এইগুলাই তোমার কি করে আমাদের মানে কি গ্রোথ মানে এইটাই মানে আমাদের বোন মেরুর কি গ্রোথটা ঠিক রাখে আর কি। তাহলে বিষয় হলো যে তোমার তাহলে উদ্ভিদের কি স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণ প্রয়োজন। মানে তুমি উদ্ভিদ আর পানির কথা চিন্তা করো, আমরা পানি খাই, উদ্ভিদও পানি খায়, উদ্ভিদ পানি নিল না। আবার কি আমরাও কি খাবার খাই, মানে গ্লুকোজ খাই, ওরাও কি নিজেরা যে গ্লুকোজ তৈরি করে ওই গ্লুকোজই আবার ওরা খায়। বুঝছো কথা? ওরা যে সালেকশন সংশ্লেষণ প্রক্রিয়া যে গ্লুকোজটা তৈরি করলো, তোমার কি মনে হয় ওর কি মানে তোমার শোষণ প্রক্রিয়া ঘটার লাগে না? ওর কি শক্তি লাগে না? ওরা কি করে, ওরা কোন থেকে খায়? ওই যে গ্লুকোজ তৈরি করলো ওই গ্লুকোজ ওরা কি করে আবার কোষের ভিতরে বিক্রিয়া করে কি তৈরি করে, যে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, ওই কার্বন ডাই অক্সাইড আবার কি ওরা নিয়ে সালেকশন সংশ্লেষণ প্রক্রিয়া করে। কথা কি বুঝতে পারছো? তার মানে উদ্ভিদ কিন্তু দুইটা কাজই করতেছে, সালোকসংশ্লেষণ সংশ্লেষণও করতেছে আবার কি শোষণও করতেছে। শোষণ না হলে তোর ভিতরে শক্তি হবো না। তুমি বুঝছো না? বুঝো নাই হয়তো বা একটু উল্টা পাল্টা লাগতেছে, কিন্তু মানে মানে তোমার পরে যখন আমরা শোষণ সালেকশন সংশ্লেষণ এগুলো আছে না, যখন ওগুলো পড়বো না তখন তুমি এটা ক্লিয়ার হয়ে যাবো। তখন আমার বলে যে ভাই তখন বুঝতে পারবো আর কি। মানে আলটিমেটলি আমি মানে শোষণ হইলো যেটা তোমার কি করে মানে উদ্ভিদ এই যে পানি ঢুকতেছে না, পানি আর এই যে কার্বন ডাই অক্সাইড আছে, এই যে আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি, এই কার্বন ডাই অক্সাইড ওরা নেয় না, নেওয়ার পরে ওই পরে ওরা যে কি করে গ্লুকোজ তারপরে অক্সিজেন আর কি পানি তৈরি করে, এরকম আছে না, এটা হলো সালোক সংশ্লেষণ। তাহলে ওই যে গ্লুকোজ তৈরি, গ্লুকোজের সঙ্গে কোনটা ধরো যেরকম আমি এইভাবে শর্টে লিখি যে ওটা কি যে কার্বন ডাই অক্সাইড আমি শর্টে লিখি, আমি এটা বিক্রিয়াটা সম্পূর্ণ লিখলাম না, এমনি লিখি। কার্বন ডাই অক্সাইড নিয়ে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে 6H12O6, কথা বুঝছো? আর অক্সিজেন তৈরি করে আর ধরো পানি তৈরি করে, বুঝছো কথা? তাহলে এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটাই তো তোমার কি মেইন শর্করা, কথাটা বুঝা নাই? এটাই তো আমরা কি উদ্ভিদ মানুষের আবার খায়, তাই না? কথা বুঝছো? তাহলে এই শর্করা তোমার কি, এই শর্করা আবার উদ্ভিদ নিজেরাও এই শর্করা তৈরি করলো না, এই শর্করার মাধ্যমে এটা এই শর্করা তোমার কি গ্লুকোজ আবার কি করে, এই গ্লুকোজ আবার উদ্ভিদ কার্বন ডাই অক্সিজেন দ্বারা জারিত হয়ে তোমার কি তৈরি করে, শক্তি তৈরি করে। আমি একটু শর্টে দিয়ে দিলাম। এই প্রক্রিয়ার নাম হলো কি শ্বসন, কথা বুঝছো? আর এই প্রক্রিয়ার নাম হলো কি সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণটা আমার কি মানুষের দ্বারা জীবনে কোনোদিন সম্ভব না। তাহলে তো মানুষ নিজের খাদ্য তৈরি করতে পারতো, এটা মানুষ কি করতে পারে না, এটা কি মানুষ শোষণটা করে কি করে, কারণ তোমার উদ্ভিদের উপরে তোমার কি ডিপেন্ডেন্ট, কারণ উদ্ভিদ যে গ্লুকোজটা কি করে দিতেছে, তৈরি করে দিতেছে। এই গ্লুকোজ আমরা নিয়ে এই অক্সিজেনের সাথে যে আমরা যে গাছের তৈরি সবকিছু কিন্তু গাছেরই, দেখছো? গ্লুকোজও গাছের, উদ্ভিদও গাছ দিছে, মানে অক্সিজেনও গাছ দিছে, দিয়ে যে শক্তিটা তৈরি হইতেছে, মানে আমরা আলটিমেটলি কার উপরে ডিপেন্ডেন্ট, গাছের উপরে, কথা বুঝছো? আর গাছ কারা দিছে? আল্লাহ। তাহলে আমরা আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট, কথা বুঝছো? তাহলে এটা পর্যন্ত বুঝাইলাম। এটা যখন পড়ামো সালোক সংশ্লেষণ বা এইটি পড়ামো তখন বুঝতে পারবো আর কি ডিটেলস পাবে। তাহলে খনিজ লবণ গুলা কি হয় তোমার কি করে আমার দরকার, তাই না? এই খনিজ লবণ তোমার কি ওই প্রয়োজনীয় খনিজ লবণ উৎস মাটিস্থ পানিতে তোমার কি থাকে, মেশানো থাকে, তাই না? মাটিস্থ পানিতে খনিজ লবণ কি দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে কি মানে বুঝোই তো, আয়ন তো বুঝতেছো না, আয়ন তোমার যদি সোডিয়াম ক্লোরাইড লবণ, তাই না? কেমিস্ট্রিতে পড়ছো না? এটা যদি তুমি কি করো, সোডিয়াম ক্লোরাইডটা যদি পানির ভিতরে কি করো, পানির ভিতরে মিশাও, তাহলে কি পাবা? সোডিয়াম প্লাস আয়ন প্লাস কি ক্লোরাইড আয়ন পাবা না পানির মধ্যে মিশাইলে? মানে এরা পানি দ্রবীভূত করলে তোমার কি হয়ে যায়, পানির ভিতরে আয়নিত হয়ে যায়, মানে দুইটা ভেঙ্গে, মানে যে দুইটা পরমাণু একসাথে হয়ে সোডিয়াম এবং ক্লোরিন কি একসাথে হয়ে কি স্থির বন্ধন বা একটা বন্ধনে আবদ্ধ ছিল না, পানির ভিতরে গেলে পরে ওরা কি হয়ে যায়, আয়নিত হয়ে। এটা একটা আয়ন, এটা হলো ক্যাটায়ন, এটা কি অ্যানায়ন। ধনাত্মক আয়নকে কি বলে ক্যাটায়ন, আর ঋণাত্মক আয়নকে কি বলে অ্যানায়ন। এটা একটু মাথায় রেখো, বুঝছো? এই আয়নে ওরা কি হয় বিভক্ত হয়ে যায়, বুঝছো কথা? তাহলে পানির ভিতরে ওরা কি এটা দ্রবীভূত অবস্থায় থাকে। আর শোনো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হলো কি, এই উদ্ভিদ কি এই যে পুরা যে যৌগ আকারে কি করতে পারে না, খনিজ লবণ শোষণ করতে পারে না। এটা স্টার্ট মার্ক দিয়ে সাইডে লিখে রাখো কি উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে আয়ন আকারে। উদ্ভিদ খনিজ লবণ সাইডে লিখে রাখো, শোষণ করে কি আকারে, আয়ন আকারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ আসবে, 100% আসবে। দেখে বলা পরীক্ষা যদি এই অধ্যায় থাকে
আর যদি পরীক্ষা মানে স্যারে কোশ্চেন করে তাহলে এই কোশ্চেন আসবো মাস্ট 100% গ্যারান্টি। তাহলে কি করে, খনিজ লবণ মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। তুমি কি মনে করো যে এই যে পানি যে দ্রবীভূত আছে, ঠিক আছে, পানি গেল গা, তার মানে খনিজ লবণ ঢুকে গেল, এটা কিন্তু মানে এই চিন্তা ধারণা কিন্তু করা যাবে না বলেও। তোমার চিন্তা হইতে পারে যে পানি যেহেতু গেত আছে তাহলে পানির মধ্যে দ্রবীভূত হইতে আছে, তাহলে ওটাও ঢুকে পড়বো, সমস্যা কি? কিন্তু এই পানি ঢোকার সাথে এই ঢোকার কোনো সম্পর্ক নাই, এরা অন্যভাবে ঢুকে। খনিজ লবণটা কি করে অন্য, মানে দুইটা আলাদা প্রক্রিয়া, বুঝছো কথা? উদ্ভিদ কি কখনো লবণকে সম্পূর্ণ, এই যে দেখো বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, উদ্ভিদ কখনো কি লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না, অণু কেবল আয়ন হিসাবে শোষণ করে। ডাকতো আয়ন হিসাবে, ওরাগুলো কেবল আয়ন হিসাবে শোষণ করে। উদ্ভিদ মাটি থেকে রস, মানে উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ দুইভাবে শোষণ করে, একটা হলো নিষ্ক্রিয় শোষণ আর হলো সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণ কি, যে আয়নটা তোমার কি সরাসরি ঢুকে পড়ে, এটা যেটার মধ্যে শক্তি লাগে না, সেটা হলো নিষ্ক্রিয়। আর সক্রিয় কি, যেটার মধ্যে শক্তি লাগে। কথা বুঝছো? এইটুক ধারণা নিলেই তোমার কি সক্রিয় আর নিষ্ক্রিয় মধ্যে ধারণা বুঝাবে। তাহলে কি, তাহলে তোমার নিষ্ক্রিয়র মধ্যে কি লাগে না, ক্ষতি লাগে না, শক্তি লাগে না। কথা বুঝছো? নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিকে কি লাগে না, শক্তি লাগে না। আর তোমার সক্রিয় শোষণের মধ্যে কি লাগে, শক্তি লাগে। কথা বুঝছো? শক্তি লাগে। এই দুটো লাইন তোমার জানলেই হলো কি হবো, জানলেই না, আর কিছু জানার দরকার নেই। তাহলে সক্রিয় খনিজ লবণ তোমার কি শোষণ পদ্ধতিটা কি, যে খনিজ লবণ শোষণে কি শক্তি লাগে সেটা সক্রিয়, আর যেটা মধ্যে লাগে না, শক্তি লাগে না, সেটা কি নিষ্ক্রিয়। কথা বুঝছো? এখন আসলে প্রচ্ছদন। এখন কথা হলো যে ভাই, এই যে তোমার কি করলো, পানি যে শোষণ করলো, বললাম কি প্রায় 99% তোমার কি পানি ওরা কাজে লাগে না, 1% কাজে লাগায়। কথা বুঝছো? এই তাহলে 99% পানি তোমার, আমার যতটুকু ধারণা, আমি তো হয়তো বা ঠিকই, মানে পার্সেন্টেজটা ঠিকই বলছি হয়তো বা, তারপর আমি একটু টেস্ট করে নিই। আমি আর কি অনেকদিন ধরে পড়াশোনা করি না তো, আর কি বইটা ঠেলে গেছি গে, মেলা দিন ধরে বই ঠেই ধরি না। আমরা স্যার সবই সামলাতে হয়। হ্যাঁ, আমরা স্যার সবকিছু সামলাতে হয়। সবই আসলে অনেকদিন ধরে আসলে বই খুলে নিচ্ছে, এটাই হলো সমস্যা। যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে আছে না, এর যে একটা ফ্রি কোর্স করানো, এটারও মনে করো যে সময় পাইতেছি না, আর অনেকদিন ধরে বইও ধরা হয় না, একটু ইয়েতে আছে, বিপদে আছে। তবে লবণ করে একটু পড়ার লাগবে, কারণ হলো লবণ আমরা পড়তেছি, ওগুলো তো একটু পড়ার লাগবে, তাই না? পড়া লাগবে লবণ করে। গুগলে সার্চ দিতে হয়। গুগলে সার্চ দিতে আছে, কিন্তু বই থেকে পড়ছিলাম, কোন পড়ছিলাম ওর মধ্যে দেখো, প্রমাণ সহকারে দেখে দিই, পড়ছিলাম তো। কর হিসেবে পানির শোষিত পানির মাত্র 1% দেহে অবস্থান করে ও কাজে লাগে, বাকি 99% পানি কি দেহ থেকে বাষ্পাকারে বের হয়ে যায়। কথা বুঝছো? বাষ্পাকারে কি করে বের করে দেয়, বুঝছো কথা? তাহলে এই প্রশোধন, তাহলে এই যদি 99% বের করে দেয়, তাহলে এই 99% পানি ওর কি জন্য দরকার?
মানে আমার কথা হলো এত পানি আর নিয়ে আর কোনো কত কষ্ট করে এর তো একটু শক্তি হলো তো খরচ হয় তাই না? জি স্যার। তাহলে তার 99% পানি বের করতেছে, মাত্র 1% পানি কি ব্যবহার করতেছে। তাহলে ওর এত পানি নেওয়ার কি দরকার? এই জন্য প্রশোধনকে কি বলা হয়? প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। কি বলে? তাহলে একটু বুঝছো মুছে বলে নাকি? বুঝি। প্রশোধনকে কি বলা হয়? প্রয়োজনীয় অমঙ্গল। অমঙ্গল বলা হয়। তাহলে এই যে যে পানি তোমার কি হইলো? শোষণ হইলো তাই না? এই পানির শোষণটা তোমার হওয়ার পরে এই যে পাতার তো ধরো একটা পাতা আছে, বুঝছো কথা? ধরো কিন্তু একটা পাতা আছে, তাহলে পাতার যে মানে পাতার ফাঁকে ফাঁকে তোমার কি পত্ররন্ধ্র থাকে। কি থাকে? পাত্র বা যেটাকে বলে স্টোমেটা। এই পাতার ফাঁকে ফাঁকে পত্ররন্ধ্র থাকলে ভিডিও চার্জ শেষ হয়ে গেছে। ঠিক আছে না? জি। তাহলে তোমার এই যে যে পাতার ফাঁকে ফাঁকে যে তোমার কি একটা ছোট ছিদ্র থাকে, মানে পাতার ফাঁকে ফাঁকে বলতে পাতার ভিতরে এরকম অসংখ্য ছিদ্র ছিদ্র থাকে, বুঝছো কথা? এটা ধরো এই যে এরকম ছিদ্র ছিদ্র পাতার উপরে ভিতর দিয়ে এরকম ছিদ্র ছিদ্র থাকে। তাহলে এগুলাকে কি বলে? স্টোমেটা। কি বলে? স্টোমেটা বা পত্ররন্ধ্র। কি বলে? পত্ররন্ধ্র। বুঝছো কথা? রন্ধ্র মানে হলো ছিদ্র। ওই যে বললাম না নিউক্লিয়ার রন্ধ্র মানে কি নিউক্লিয়াসের ভিতরে তোমার কি থাকে? ছিদ্র ছিদ্র। রন্ধ্র মানে ছিদ্র। বায়োলজিতে কিছু টার্ম আছে, বুঝছো? এগুলা কি মুখস্থ রাখতে হয়। যে রন্ধ্র মানে কি? ছিদ্র। বুঝছো কথা? কিছু তোমার কি বায়োলজিক্যাল টার্ম আছে, ইংলিশেও আছে। যেমন কি তোমার রেটিকুলাম। রেটিকুলাম মানে কি? বুঝতেছো? সুতার মতো অংশ, এরকম কিছু আর কি, বুঝছো? তারপর তোমার কি নিউক্লিয়াস। ধরো এটা করে দরকার নেই, আরো কিছু আছে যেগুলো তোমার মানে টার্ম যখনকে আসে তখনকে সামনে মনে রাখতে হয় আর কি। জি আচ্ছা। যেমন তাকে আমি ঠিক মনে করতেছে না, অনেক উদাহরণ আছে, আস্তে আস্তে বলুন। তাহলে তোমার এই পাতা তোমার কি পাতার মানে যদি এই পানিটা পাতার মাধ্যমে বের হয়, এই যে স্টোমেটা মানে ছিদ্রের পাতার ছিদ্রের মাধ্যমে বের হয়, এই পদ্ধতিকে কি বলে? এই মানে এই প্রশোধন প্রক্রিয়ার নাম হলো তোমার কি পত্ররন্ধ্রীয় প্রশোধন। মানে প্রশোধন মানে তো বুঝছো, এটা একটা কি উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রশোধন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কেন শারীরবৃত্তীয়? কারণ ওর শরীর থেকে তো কি হইতেছে? বের হইতেছে, আর ওই ওর তাগিদেই বের করে দিতেছে। তাহলে পত্ররন্ধ্র একটি কি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বুঝছো কথা? পানি অপরিহার্য এবং কি প্রচুর পরিমাণে পানি কি বিপাক ক্রিয়া শেষে কি করে? বের করে দেয় না? তাহলে দেহ অভ্যন্তরের উদ্ভিদ তার দেহ অভ্যন্তরের পানি, এই যে পানিটা বাহ্যিক পানি দেহ অভ্যন্তরের অতিরিক্ত পানি কি বের করে দেয়, এই প্রক্রিয়ার নাম কি? প্রশোধন। কথা বুঝছো? এই প্রক্রিয়ার নাম এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম কি? প্রশোধন। কথা বুঝছো? এই প্রশোধনকে তিন ভাগে ভাগ করে। একটা হলো কি পত্ররন্ধ্রীয় প্রশোধন, পত্ররন্ধ্রীয় প্রশোধন। এটা হলো কি লেন্টিকুলার প্রশোধন। লেন্টিকুলার প্রশোধন। আর এটা হলো কি? আরেকটা হলো তোমার আরেকটা কি প্রশোধন? কত দেখি? কিউটিকুলার প্রশোধন। কি? কিউটিকুলার। কথা এখন কথা হলো পত্ররন্ধ্রীয় প্রশোধন। তো বুঝছো যে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে যদি তোমার কি হয়? পানি বের হয়, তখন সেই প্রক্রিয়াকে কি বলে? পত্ররন্ধ্রীয় প্রশোধন, তাই না? আর তোমার লেন্টিসেল মানে কি? লেন্টিসেল মানে হলো দেখবা যে অনেক সময় এই যে এদিকে যে থাকে না তোমার এই যে শাল, গাছের শালের মতো দেখবা যে হট করে এদিকে দেখবা একটু মানে এরকম হয়েছে আর কি। কোন সময় গাছের দেখছিলা মানে যে গাছের যে ছাল থাকে দেখছিলা এরকম ফাঁকা ফাঁকা বা হয়েছে। তাহলে এই জায়গায় যে তোমার কি অসংখ্য কোষ থাকে, ওরা কি এদিকে হয় মানে এই জায়গায় তোমার কি ধরো পানি এদিক থেকে আইসে এদিক দিয়ে এই যে জায়গাটা, এটার নাম কি? লেন্টিসেল। কি সেল? লেন্টিসেল। এরকম অবস্থাকে তাহলে এই দিক দিয়ে যদি পানি বেরোয় তখন সেটা কি? লেন্টিকুলার প্রশোধন। কথা বুঝছো? আর এটা হলো কি কিউটিকুলার প্রশোধন। কিউটিকুলার প্রশোধন কি? তোমার পাতার
একটা আবরণ আছে তোমার পাতার কি কাণ্ড বা পাতার তোমার কি এক ধরনের আবরণ থাকে, বুঝছো কথা? জি এই যে কাণ্ড বা পাতার ভিতরে, পাতা বা কাণ্ডের, কাণ্ড এবং পাতা দুইটার উপরে দেখবা যে উপরে ধরো পাতার এই যে নিচের অংশে বা একটা কিউটিকল আবরণ থাকে, বুঝছো কথা? একটা আবরণ যার নাম কি কিউটিকল। এই কিউটিকল আবরণের যদি ফাইডে গিয়ে কিউটিকল আবরণ যদি ফাইডে যায় বা যদি কোনো ছিদ্র ঘটে, কিউটিকল আবরণ ধরো হুট করে কি হলো, ব্রেকডাউন হলো, তখন ওই জায়গা থেকে যদি পানি বের হয় তখন সেটা কি প্রসাধন, সেটা কিউটিকুলার প্রসাধন, কথা বুঝছো? এই কিউটিকুলার লেন্টিকুলার এগুলো কিন্তু তোমার বইয়ে কিচ্ছু দেওয়া নাই, বুঝছো কথা? কিচ্ছু দেওয়া নাই, তোমার খালি এইটুকু আইডিয়া নিলে একটা কি পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে যাওয়া পানি বের হয়ে যাওয়া কি পত্ররন্ধ্রীয় প্রসাধন। এরকম লেন্টিসেল যে এরকম করে জনকে কি হয়, অনেকগুলা কোষ যে মানে কাণ্ড থেকে যখন তোমার মানে এরকম অনেকগুলা কোষের ভিতরে এইভাবে মানে ব্যাকগ্রাউন্ড হয় কি পানি বেরোয়, তখন সেটি কি লেন্টিকুলার প্রসাধন। আর তোমার যদি কি পাতার অথবা কাণ্ডে তোমার একটা যে পর্দা আছে, কিউটিকল পর্দা আছে, এই কিউটিকল পর্দা ব্যাকগ্রাউন্ড হয়ে যদি পানি বেরোয় তখন সেটা কি লেন্টিকুলার প্রসাধন, কথা হচ্ছে? এইটুকু জানলেই হবে। তাহলে প্রসাধনের গুরুত্ব কি এনে দেখবা যে এই লেখা আছে যে প্রসাধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। কেন? কারণ এটা খ নাম্বারে লেখা হয় যে প্রসাধনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় বা নেসেসারি ইভিল বলা হয়। প্রসাধনকে কেন নেসেসারি মানে ঠিক আছে ভাই, নেসেসারি ইভিল বলা হয়, এটা খ নাম্বার আসবো, বলা হয় খ নাম্বার। ব্যাখ্যা করো, ব্যাখ্যা কর। খ নাম্বার কোশ্চেন আসবো 100% গ্যারান্টি। যদি না আসে তাহলে আমার কই, যদি পরীক্ষা আসে তাহলে এই কোশ্চেন আসবে। প্রসাধনকে কেন তোমার কি বলা হয়? নেসেসারি ইভিল বলা হয়। কেন? কারণ নেসেসারি মানে কি প্রয়োজনীয়, আর ইভিল মানে কি তোমার প্রয়োজনীয় ক্ষতি। ইভিল মানে ক্ষতি, যেহেতু এটা তোমার কি প্রয়োজন না, এই প্রসাধন প্রক্রিয়াটা কি প্রয়োজন না, কারণ কি অতিরিক্ত আমরা এই যে আচ্ছা এটা হলো কি ওয়ান কাইন্ড অফ আমরা যে মূত্র ত্যাগ করি, আমরা মূত্র বিসর্জন করি না, তাহলে এই মূত্র বিসর্জন করা কি অনেক প্রয়োজনীয় জিনিস না? কারণ কি তুমি হসপিটালে যাও, যারা মানে অনেক রোগী কি জানি করে কয় সিরিয়াস রোগী, অনেক সময় দেখবা যে ওদের কি মূত্র আটকে পড়ে, ওকে দেখবা মূত্র যদি আটকে পড়ে তখন মূত্রনালী তোমার কি হয়, মানে ফেটে যায় বা মূত্রনালী তোমার অনেক ফুলে, ওর শরীর ফুলে যায়, বুঝছো কথা? জন্য দেখবা যারা কিডনি রোগী যারা আছে, যারা কিডনি ড্যামেজ হয়ে গেছে তাদের দেখবা কি এই যে মানে ওদের প্রস্রাব হয় না বা এরকম মানে প্রস্রাবের ইনফেকশন থাকে, যার কারণে তোমার কি হয় পুরো শরীর ফুলে যায়। বা এক কথায় যে তোমার মূত্র যদি না হয় তাহলে তোমার শরীরের অনেক কিছু সমস্যা হয়, কারণ এটা হলো প্রাকৃতিক জিনিস, বুঝছো কথা? ঠিক সেম ভাবে এত তোমার পানিও যে 1% কাজে লাগে, বাকিটা যদি মানে রাখে দিত বা বাকিটা ওর মানে যদি না বের করতো তাহলে ওর কিন্তু অনেক ক্ষতি হয়ে যেত। তাহলে এটা অবশ্যই কি প্রয়োজনীয়, কিন্তু প্রয়োজনীয় ঠিক আছে, কিন্তু তুই যতটুকু প্রয়োজন সেটুকু নে, কিন্তু না নিয়ে কি করছে ওই আরো 99% তুলছে, কষ্ট করে তুলছে, তাহলে এটা কি ওর ক্ষতি না, কথা বুঝছো? তাহলে ওই 99% ওই তুললো কি এর জন্য? এর জন্য কি তোমার মানে পানি প্রচুর পরিমাণে কি পানি বাষ্প কেটে মানে বের করে দেয়, যাতে কি উদ্ভিদের মৃত্যু হতে পারে, কথা বুঝছো? এই প্রসাধন প্রক্রিয়ার কারণে 1% কাজে লাগে, এই 99% পানি কিন্তু বের করে দিতেছে, কথা বুঝছো? এই পানিটা কিন্তু তোমার কি প্রতিনিয়ত তোলা লাগছে এবং কি বের করে দিতেছে। হুট করে খরা আসলো তখন ওর উপায়টা কি হবো? খরা মানে তো বুঝছো পানি সংকট, তাহলে তখন এত পানি ওই বের করে দিতেছে, তাহলে তখন তোমার কি হবো? তখন তোমার এটা কি হবো? একটা মানে মৃত্যুবরণ করবো না গাছটা, তাহলে এটা কি একটা প্রয়োজনীয়, এটা ওর কাজেও লাগতেছে, আবার এত পানি বের করে দিতেছে যার কারণে ওর ক্ষতিও হইতে পারে, বুঝছো কথা? এই কারণে কি এটা প্রয়োজনীয় অমঙ্গল। এটা বাংলা অর্থ কি নেসেসারি ইভিল মানে কি প্রয়োজনীয়, এটা এইভাবে নেসেসারি ইভিল অথবা এইভাবে লিখতে পারে, তা প্রয়োজনীয় মঙ্গল। কি প্রয়োজনীয় অমঙ্গল, কথা বুঝছো? তাহলে আজকে এই পর্যন্ত থাক, আর একটু লাস্টের পার্ট 8 থেকে 10 খনিজ লবণ ও কি পানি ও খনিজ লবণের পরিশোষণ। এটা দেখো উদ্ভিদের, আমি একটু বলে দেই যে লাইনগুলো দাগ দিবা, এটা হলো উদ্ভিদের ইনলেখা দেওয়া হলো উদ্ভিদের মূল রুম কি করে, মূল রুম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল দিয়ে পাতায় পৌঁছানো ও পাতায় তৈরি খাদ্যবস্তু সারা শরীরে প্রক্রিয়া মানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? পরিবহন বলে। তাহলে এই যে পানি যে তোমার কি মানে পরিবহন কাকে বলে? এই খনিজ লবণ এবং পানি যখন তোমার কি করছে পাতায় নিয়ে গেছে এবং পাতায় নিয়ে যাওয়ার পরে খাদ্যটা তৈরি করে তোমার কি করছে আবার পুরা শরীরে
সরাই দিছে। এটা কি এই প্রক্রিয়াকে কি বলে? পরিবহন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় তোমার কি জাইলেম বাহিকা, এই যে বাহিকার নাম কি? যে প্রক্রিয়ায় তোমার কি পানি শোষিত হয় সেটা কি? সেটাকে কি বলে? জাইলেম। জাইলেমের মাধ্যমে কি করে? মূল দ্বারা পানি শোষিত হয়ে কি করা হয়? টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পরিবহন ঘটে। জাইলেমের মাধ্যমে মূল থেকে পানি শোষণ পাতায় পৌঁছায় এবং ফ্লোয়েমের দ্বারা কি সেই পাতায় উৎপন্ন তরল খাদ্য কি করে? সারা দেহে পরিবহন হয়। তাহলে একটা হলো জাইলেম ও ফ্লুয়েমকে কি বলে? উদ্ভিদের পরিবহনের পথ বলে। কেন? কারণ এই যে মাধ্যমে তোমার ধরো পানি ইনুকে নিয়ে যায়, পাতায় নিয়ে গেছে, ধরো ওই নিয়ে গেছে, পাতায় নিয়ে গেছে, তাই না? তাহলে এই পাতায় নিয়ে যায় খাদ্য তৈরি করলো। খাদ্য তৈরি, আমি একটা কালো দিয়ে ধরো সবুজ কালার দিয়ে দেখাই, খাদ্য তৈরি হইলো। হওয়ার পরে এই পাতা থেকে আবার কি, পাতা থেকে সম্পূর্ণ দেহে আবার কি তৈরি কি যায়? খাদ্য। কথা বুঝছো? এই যে ধরো সবুজটা, এটা কি খাদ্য? পুরা দেহে কি যায়? খাদ্য যায়। কথা বুঝছো? তাহলে এই যে পানি যেটা তোমার কি, এই যে যেটা নীল কালার, যেটা নীল কালার, এটার নাম কি? জাইলেম বাহিকা বা জাইলেম পরিবহন। এটার নাম কি? জাইলেম বাহিকা। জাইলেম বাহিকা যেটা কি শোষণ করে? পানি শোষণ করে, পানি বা খনিজ লবণ শোষণ করে। কথা বুঝছো? মানে পানি বা খনিজ লবণ কি ইন্ধনে শোষণ করে নিয়ে যায়, পাতায় পৌঁছায়। আর এই যে সবুজটা যেটা যে বাহিকা, এটার নাম কি? ফ্লুয়েম বাহিকা বা ফ্লুয়েম, সরি, এটার নাম কি? ফ্লুয়েম বাহিকা বা ফ্লুয়েম পরিবহন। যেটা কি তোমার কি হয়? পরিবহন বলতে ফ্লুয়েম বাহিকা, যেটা তোমার কি খাদ্য কি করে? স্থানান্তরিত করে, বুঝছো? পুরো দেহে খাদ্য ই করে। আর বুঝছো কথা? এটুকু একটু রিডিং করো যে তোমার কি জাইলেমের মাধ্যমে কি ঊর্ধ্বমুখী পরিবহন হয় না? জাইলেম কি ঊর্ধ্বমুখী না? কারণ কি পানি কি নিচ থেকে উপরে গেছে না? এটা কি ঊর্ধ্বমুখী। আর ফ্লুয়েমটা হলো কি? উভমুখী। কি এই দুটো লাইন দাগাও। একটা জাইলেম হলো কি, এই যে নিচে লেখা আছে, জাইলেম হলো কি? যত জাইলেম হলো কি? এই যে না এই যে মাঝখানের অংশে, মাঝখানে পেরায় এই যে আছে উভমুখী। তোমার কি জাইলেম হলো, জাইলেমের মাধ্যমে উদ্ভিদের কি, জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহের রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। আর ফ্লোয়েমের মাধ্যমে কি পাতায় তৈরি খাদ্য রসের উভমুখী পরিবহন। কেন উভমুখী? কারণ তোমার কি খাদ্যটা তোমার কি থেকে তৈরি হয়ে ডাইরেক্ট নিচে আসে, নিচেও আসে, আবার কি পাশে পাশে উপরেও তো দেওয়ার লাগে। গাছ তো এই পর্যন্ত না, আরো তো ধরো পাতা ইনুকে, এই গাছটা আরো উপর মই আছে না? তাহলে পানিটা শুধুমাত্র উপরে মই দরকার পাতা পর্যন্ত যাওয়ার। আর ওই খাদ্যটা কি পুরো শরীরে তো মানে তৈরি করার মানে নিয়ে যাওয়া দরকার। তাহলে এটা কি উভমুখী মানে উভমুখী পরিবহন। তাহলে এই দুটো এমসিকিউ আসতে পারে যে জাইলেম কি পরিবহন? জাইলেম হলো তোমার কি নিম্নমুখী পরিবহন বা নিম্নমুখী তোমার কি পরিবহন, সরি, জাইলেম হলো ঊর্ধ্বমুখী পরিবহন। আমি ভুল বলছি, জাইলেম হলো কি? ঊর্ধ্বমুখী পরিবহন। আর ফ্লোয়েমটা কি? উভমুখী। নিম্ন যাইতে পারে, উচ্চ উপরে যাইতে পারে। কথা বুঝছো? তাহলে এটা একটু রিডিং করো বললে, তাহলে আজকের মতো এই অধ্যায় শেষ। তাহলে দুইটা লেকচারে আমরা এই অধ্যায়টা শেষ করে দিলাম, তাই না? তাহলে আর কি এই অধ্যায় আর কোনো কিছু কি প্রয়োজন? এইটুক পড়ার পরে কি আরো কোনো প্রয়োজন আছে তোমার? যদি এখন তুমি যদি কোনো পরীক্ষায় যদি না পড়েও যাও, বানাই কিছু লিখতে পারবা না? মানে পাস মার্ক তো তুলে মানে সৃজনশীলটা লিখে আসতে পারবা। ধরো তোমার সৃজনশীলে দিল যে ধরো এটা তো খ নম্বর অবশ্যই দিব, ক নম্বরে তো তোমার বললো যে পত্ররন্ধ্র দিয়ে প্রশোধন কাকে বলে? যে প্রশোধন প্রক্রিয়া পাতার কি পত্ররন্ধ্রের মাধ্যমে পানি উদ্ভিদ দেহ থেকে বাইরে কি বের হয়ে যায়, সেই প্রক্রিয়া কি বলে? পত্ররন্ধ্রীয় প্রশোধন বলে। তাহলে বাবা না, তার বেপন কাকে বলে? বলতে পারে। অবিশ্রবণ কাকে বলে? বলতে পারে। তাহলে এগুলো পাওয়ার কথা, তাই না? তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট লেকচারে আমরা পরবর্তী আর একটি অধ্যায়, ধরো আমরা তো অনেকদিন ধরে বায়োলজির, এগুলো তো বায়োলজির অধ্যায়, তাই না? জি, বায়োলজি। এগুলো তো বায়োলজির অধ্যায় আমরা পড়লাম। তো আমরা পড়ার সময় তো বলে দিছি যে কোনটা কোন অধ্যায়। যেমন প্রথম অধ্যায়, যারা ভিডিওতে আছেন হয়তো দেখতে পারেন যে আমরা আসলে অধ্যায়গুলো ভাগ করে নিছি। যেমন প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এটা আসলে কোন বিষয়ে? প্রাণী জগৎ যেহেতু বলছে, তাহলে কি জুলজি। জৌ মানে কি বলছিলাম? জৌ মানে হলো প্রাণীবিদ্যা, মানে তোমার লগস মানে হলো জ্ঞান, আর জৌ মানে হলো কি চিড়িয়াখানার মতো না? চিড়িয়াখানার ভিতরে কি থাকে? প্রাণী থাকে। তাহলে জুলজি মানে কি? প্রাণী জগৎ, তাহলে কি প্রাণীবিদ্যা, তাই না? তারপর তোমার কি জীবের বংশবৃদ্ধি ও বংশগতি, এটা কি বায়োলজি। কারণ জীব বলছে, ব্যাপন ও বিশ্রবণ প্রশোধন, এটাও কি বায়োলজির অধ্যায়। কারণ এই যে বায়োলজি মানে কি? জীব বিজ্ঞান। তাহলে এই যে উদ্ভিদ, এগুলো কি জীব না? তাহলে এটা হলো কি বায়োলজির অধ্যায়। তার উদ্ভিদের বংশবৃদ্ধি, বুটানি। বুটানি মানে কি? এই বায়োলজির ভিতরে দুইটা শাখা, একটা হলো কি বুটানি, আর কি
জুলজি, বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান, আর জুলজি মানে প্রাণী বিজ্ঞান। তাহলে বোটানি যেহেতু উদ্ভিদ সম্পর্কে বলছে, তাহলে এটা কি বায়োলজিরই অধ্যায়, কিন্তু কি কোন স্পেসিফিক বোটানি। সমন্বয় ও নিঃসরণ, তার মানে যে মানুষের ভিতরে আমরা চোখে দেখতেছি, তারপরে যে আমাদের যে নার্ভ সিস্টেম, সেন্ট্রাল নার্ভ সিস্টেম আছে, এগুলা কি সমন্বয় ও নিঃসরণ, এগুলা কি বায়োলজির অধ্যায়। পরমাণুর গঠন, এটা কি কেমিস্ট্রির অধ্যায়, তাই না? এটা আমরা পড়া শেষ করছি। পৃথিবী ও মহাকর্ষ, এগুলো ফিজিক্সের অধ্যায়, তাই না? বা পদার্থ বিজ্ঞান। ফিজিক্স মানে তোমার কি ওই যে পদার্থ যে আছে, জড় পদার্থ, এই পদার্থ নিয়ে যে আলোচনা জ্ঞান, এটা হলো কি ফিজিক্স। তারপরে রাসায়নিক বিক্রিয়া কেমিস্ট্রির অধ্যায়, বর্তনী ও জলবিদ্যুৎ ফিজিক্সের অধ্যায়, অম্ল ক্ষারক লবণ কেমিস্ট্রির অধ্যায়, আলো ফিজিক্সের অধ্যায়, মহাকাশ ও উপগ্রহ, এটা কি ফিজিক্সের অধ্যায়, খাদ্য ও পুষ্টি বায়োলজির অধ্যায়, পরিবেশ ও বাস্তুতন্ত্র, এটা কি বায়োলজির অধ্যায়। তো যারা ভিডিওতে আছেন একটু মানে ইয়েতে লিখে রাখেন পাশে, কারণ সুবিধা হবো আর কি, আপনি ভাগ করে পড়তে পারবেন। বায়োলজির অধ্যায়গুলো শেষ করবেন, তারপর ফিজিক্সের অধ্যায়, কেমিস্ট্রির অধ্যায়, তারপরে কি ফিজিক্সের অধ্যায়, যাতে করে পুরো বোর্ডের একটা মানে পড়তে একটা সুবিধা হবে, তাই না? আজকে এই পর্যন্তই, একটু ভিডিওটা অফ করে দাও। বুঝছেন?